হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে সম্প্রতি 2025 সালে রিলিজ পাওয়া জুরাসিক ফ্র্যাঞ্চাইজির একটি অসাধারণ সিনেমা, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। সিনেমাটি যখন আমি বসে বসে দেখছিলাম, আমার তখন মনে হলো এই সিনেমাটি আপনাদের সাথে এক্সপ্লেন করা দরকার, কারণ এই সিনেমাটির গল্পটা খুবই অসাধারণ। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সিনেমার শুরুতেই আমাদেরকে বলা হয় সালটা 2008। আজ থেকে প্রায় 17 বছর আগে অ্যাটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হুবার্ট দ্বীপে কয়েকজন বিজ্ঞানী মিলে একটা ডাইনোসর রিসার্চ ল্যাব করেছিল। সেখানে তারা বিভিন্ন ডাইনোসরদের জেনেটিক পরীক্ষা করত, এছাড়াও ট্রানজেনিক এবং ডিএনএ মডিফিকেশন করে বিকৃত ডাইনোসর তৈরি করাই ছিল সেই সায়েন্টিস্টদের প্রধান কাজ। এবং এখানে আমরা জানতে পারি তাদের গবেষণা অনেক ক্ষেত্রে সফল হয়েছিল। তারা একটা 6 পা বিকৃত ডাইনোসর সৃষ্টি করেছিল, যার নাম তারা দিয়েছিল ডিরেক্স। তো একদিন তারা ডিরেক্সকে নিয়ে রিসার্চ করার সময় একজন বিজ্ঞানী একটা চকলেট খেয়ে তার র্যাপারটা ল্যাবের মধ্যে ফেললে সেটা একটা বুলেট প্রুফ দরজার ভিতরে ঢুকে পুরো দরজার ম্যালফাংশন হয়ে যায়। আর এই দরজার উপরেই ছিল সেই বিকৃত বিশাল ডিরেক্স। তো আমরা দেখতে পাই ম্যালফাংশনের কারণে দরজা বন্ধ না করা গেলে ডিরেক্ট সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সবাই মেইন ডোর লক করে বেরিয়ে আসলেও একজন ভিতরে আটকা পড়লে ডিরেক্স তাকে এসে জ্যান্ত গিলে খায়। এমনকি তার সহকর্মীরা তাকে চেষ্টা করলেও ডিরেক্সের হাত থেকে বাঁচাতে পারেনি। এরই সাথেই এই সিনটি শিফট হয়। এই ঘটনার পর প্রায় 15 বছর পেরিয়ে যায়। এখন সালটা 2025। বিজ্ঞানীরা ডিএনএর সাথে বিভিন্ন মিউটেশন করে একসময়ের বিলুপ্ত প্রাণী ডাইনোসরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে নিয়ে এসেছে। তবে বর্তমান পৃথিবীর জলবায়ুর যে অবস্থা তা মোটেই ডাইনোসরদের জন্য উপযুক্ত নয়। শুধুমাত্র ইকুয়াডরের কিছু উষ্ণ এলাকায় চারপাশে যেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম, সেখানে ডাইনোসরেরা এখনও টিকে আছে, যদিও সেসব অঞ্চলগুলোতে এখন মানুষের যাওয়া সম্পূর্ণ বারণ। এদিকে আমাদেরকে নিউ ইয়র্কের একটি সিন দেখানো হয়। আমরা দেখতে পাই নিউ ইয়র্কের রাস্তার আজ খুব বেহাল অবস্থা, চারদিকে শুধু জ্যাম আর জ্যাম, কারণ এক বিশাল তৃণভোজী ডাইনোসর যার নাম ব্রকিওসোরাস সে রাস্তার মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এই ডাইনোসরটাকে দেখভাল করার জন্য কবিও হিল পার্কে রাখা হয়েছিল, তবে সুযোগ বুঝে এটা বাইরে বেরিয়ে আসতেই আজ এই বিপত্তি। এই জ্যামের মধ্যে মার্টিন নামে একটা লোক আটকে ছিল। সে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে এক্সিকিউটিভ হিসেবে। আজ সে বিশেষ কাজের জন্য বেনেট নামের একজন প্রাক্তন সামরিক গুপ্তচরের সাথে দেখা করতে এসেছে। আমরা দেখতে পাই এই জ্যামের মধ্যে বেনেট ইতিমধ্যে মার্টিনের গাড়িতে এসে হাজির। এখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি মার্টিন যেই কোম্পানিতে কাজ করে তারা মানুষের হৃদরোগের জন্য একটি ওষুধের আবিষ্কার করেছে এবং সেই ওষুধের জন্য জল, স্থল এবং আকাশের সবচেয়ে বড় ডাইনোসরের ডিএনএ লাগবে। এবং এই সকল ডাইনোসরের ডিএনএ কালেক্ট করার জন্যই মার্টিন বেনেটকে একটি মিশনে পাঠাতে চায়। কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যাটি হলো এই ওষুধটি তৈরি করতে কিন্তু জীবন্ত ডাইনোসরের রক্ত প্রয়োজন, তাও একটার নয়, 3 রকম প্রজাতির ডাইনোসরের। আবার যেহেতু তারা ইকুয়েডরে আছে তাই ওষুধ বানাতে সবাই সিক্রেট মিশনে ইকুয়েডরে যেতে হবে। এখানে মার্টিন বেনেটকে জানায় তারা জলের সবথেকে বড় ডাইনোসর মোসাসোরাস, স্থলের টাইটানোসোরাস এবং আকাশের সবথেকে বড় উড়ন্ত ডাইনোসর কোয়েটাজাল কোটালাসের ব্লাড সম্পূর্ণ সংগ্রহ করতে চলেছে। প্রথমে বেনেট এটাতে রাজি না হলেও পরবর্তীতে টাকার অঙ্ক শুনে বেনেটের মত ঘুরে যায় এবং সে তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর মার্টিন বেনেটকে নিয়ে একজন ডাইনোসর ডক্টরের কাছে যায় যার নাম হেনরি লুমিস। এখানে মার্টিন লুমিসকেও তাদের সাথে যেতে বলে, কিন্তু লুমিস এখানে প্রথম পর্যায়ে যেতে রাজি না হলেও পরবর্তীতে সে ভাবে সে যদি তাদের সাথে যায় তাহলে সে জীবন্ত ডাইনোসর দেখতে পাবে। সেই কথা ভেবে লুমিস এখানে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা 3 জনই মিলে প্রাইভেট প্লেনে করে রওনা দিল ইকুয়েডরের থেকে 402 মাইল উত্তরে সুরিনামের রাজধানীর প্যারামারিভোতে। সেখানে তারা একটা বারে গিয়ে দেখা করে বেনেটের পুরনো বন্ধু ডানকানের সাথে। সে প্রায় 10 বছর ধরেই সামরিক বাহিনীতে কাজ করত। ডানকানের কাছে একটা নিজস্ব জাহাজও রয়েছে, সেটাতে করে তারা পাড়ি দেবে ইকুয়াডর। ডানকান ও বেনেটের মতো প্রথমে তাদের সাথে যেতে রাজি হয় না, তবে দ্বিগুণ পয়সার লোভ পেয়ে আর মানা করতে পারে না। তারা পরিকল্পনা করতে শুরু করে যে কিভাবে সরকারের চোখে ধুলো দিয়ে ইকুয়াডরে পৌঁছানো যাবে, কারণ এটা যেহেতু একটা সিক্রেট মিশন, সরকার জানলে তাদের সমস্যা হতে পারে। ডানকান তাদের সাথে ববি এবং নিনা নামে 2 জন গার্ডকেও সামিল করে সিকিউরিটির জন্য। সবাইকে নিয়ে ডানকান জাহাজে 7 জনের একটা দল তৈরি করে গোপন মিশন শুরু করলো। এই জাহাজের ক্যাপ্টেন ছিল লেক্লার্ক।
আমরা দেখতে পাই যাত্রা শুরু হলে মার্টিন জানায় তারা যেহেতু জাহাজে করে যাচ্ছে তাই তারা প্রথমে জলে থাকা মোসাসোরাসের রক্ত নেবে এবং এরপর ইকুয়াডরে গিয়ে বাকি 2 ডাইনোসরের রক্তের স্যাম্পল কালেক্ট করবে তারা। এরই সাথে সে জানায় তারা যেখানে যাচ্ছে সেখানে অনেক আগে থেকে একটা ল্যাব ছিল যেটা দুর্ঘটনার কারণে ধ্বংস হয়ে গেলেও এখনও বিপদ রয়েছে। আসলে এখানে মুভির শুরুতে দেখানো ল্যাবটার কথাই বলা হয়েছিল যেটাতে ডিরেক্সকে বানানো হয়েছে। এরই সাথে আমরা দেখতে পাই ডাইনোসরের ডিএনএ কালেক্ট করার জন্য লুমিস এমন একটি যন্ত্র বানিয়েছে যেটা একটা বিশেষ ধরনের বন্দুকের সাথে লাগিয়ে ডাইনোসরের দিকে ছুরি দিলে সেই বোতলের সামনের দিকে থাকা একটা সুচ ডাইনোসরের শরীর থেকে পুরো বোতল রক্ত নিয়ে রকেটের মতো আকাশে 100 মিটার উপরে গিয়ে বোতলের মধ্যে থাকা একটা বিশেষ প্যারাশুট খুলে সেটা তার কাজ শেষ করে তাদের কাছে ফিরে আসবে। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাইনোসরের শরীরের চামড়া যেহেতু প্রায় 4 ইঞ্চি মোটা তাই তাদের এটা ডাইনোসরের 10 মিটারের মধ্যে শ্যুট করতে হবে, না হলে যন্ত্র ডাইনোসরের চামড়া ভেদ করে মাংস অবধি পৌঁছতে পারবে না এবং যে কারণে ওই মেশিনটি ডিএনএ কালেক্ট করতে পারবে না। অন্যদিকে সমুদ্রের আরেক দিকে একটা ছোট্ট নৌকাতে করে রিউবেন এবং তার 2 জন মেয়েকে নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে যাচ্ছিল, যেখানে তার বড় মেয়ে টেরেসাকে কলেজে ভর্তি করানোর পর তারা কেপ টাউন যাবে ঘুরতে। তাদের সাথে নৌকায় টেরেসার বয়ফ্রেন্ড জেভিয়ারও ছিল। তো তারা যখন সমুদ্র পাড়ি দিয়ে যাচ্ছিল হঠাৎ টেরেসার নজর পড়ে দূর থেকে আসা মোসাসোরাসের দিকে। সে তাদের দিকে এসে নৌকাটাকে ধাক্কা মারলে সবাই জলে পড়ে যায়, তবে কোনো মতোই সবাই নৌকায় উঠে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। আস্তে আস্তে অনেকটা সময় কেটে যায় এবং ইতিমধ্যে সেখান দিয়ে মার্টিনদের জাহাজও যাচ্ছিল। তখন তারা রিউবেন এবং তার ফ্যামিলিকে দেখতে পেলে তাদেরকে উদ্ধার করে এবং তাদের জাহাজে নিয়ে এলে জানতে পারে তাদের এই অবস্থার কারণ মোসাসোরাস। তাদের মিশনের কথা শুনে রিউবেন তার পরিবার ঘাবড়ে গেলে তারা ভয় পেয়ে জাহাজ থেকে নেমে তাদের নৌকায় ফিরে যেতে চায়, যদিও কেউ তাদের কথায় পাত্তা না দিয়ে ডিজিটাল ম্যাপ বের করে টার্গেট কত দূর আছে সেটা দেখলে থাকলে তারা বুঝতে পারে ম্যাপের সফটওয়্যার কোনো কারণে কাজ করছে না। তাদের জাহাজের কাছে 2টো সিগন্যাল দেখাচ্ছে, একটা তো তাদের জাহাজ, তবে আরেকটা কি এই দ্বিতীয় সিগন্যালটাই যে মোসাসোরাসের সেটা কারোরই বুঝতে বাকি না থাকলেও কোনো রকমের প্রস্তুতি নেওয়ার আগেই ডাইনোসরের হামলায় গোটা জাহাজটা দুলে ওঠে। তারাও এই সুযোগটি হাতছাড়া করতে চায় না। মোসাসোরাস তাদের জাহাজের কাছে চলে আসায় তার শরীর থেকে রক্ত নেওয়ার জন্য প্রস্তুতি নিলে বেনেট তাকে জাহাজের রেলিংয়ের সাথে বেঁধে দিতে বলে যাতে সে নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে। তবে প্রথমবার বেনেট তার টার্গেট মিস করে, কিন্তু দ্বিতীয়বার সে সফলভাবে সেই মোসাসোরাসের শরীর থেকে ডিএনএ কালেক্ট করতে সক্ষম হয়। তো তাদের মিশনের প্রথম ধাপ পূরণ হলে সবাই আনন্দ করতে থাকলে লুমিসের মাথায় কিন্তু অন্য চিন্তা ঘুরছিল। সে বেনেটকে গিয়ে বলে তারা যদি এই স্যাম্পল মার্টিনের কোম্পানিকে দেয় তাহলে তারা ওষুধ বানাবে, কিন্তু সেটা এতটাই চড়া দামে থাকবে যে পৃথিবীর 99% মানুষই সেটাকে কিনতে পারবে না। তাই স্যাম্পল যদি তাদের না দিয়ে নিজেদের কাছে রেখে দেওয়া হয় তাহলে কেমন হয়। বেনেট যদিও এত টাকা পাবে না তাই সে তার কথায় সেরকম গুরুত্ব দেয় না। তবে এখানে আমরা দেখতে পাই বিপদ এখনও তাদের উপর থেকে কাটেনি, কারণ মোসাসোরাস আবার ফিরে এসেছে। তার সাথে এসেছে স্পাইনোসোরাস প্রজাতির আরও অনেকগুলো ডাইনোসর। এই স্পাইনোসোরাস প্রজাতির ডাইনোসরগুলো মোসাসোরাসদের মিউটেশন ভার্সন। তারা এদের শিকার খুঁজতে এবং শিকার খেতে সাহায্য করে। ববি বাইরে এসে স্পাইনোসরগুলোর দিকে হামলা করতে থাকলে পিছন থেকে আচমকা একটি স্পাইনোসোরাস এসে তাকে গিলে খেয়ে নেয়। এরই মাঝে অন্য একটা ডাইনোসর এসে জাহাজের উপর হামলা করলে ডানকান বুঝতে পারে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে গিয়েছে, তারা এখানে ডাইনোসরদের সাথে লড়াই করে পারবে না। তাই সে সিদ্ধান্ত নেয় কম গভীর জলে জাহাজটিকে নিয়ে যেতে হবে, যেখানে মোসাসোরাস পৌঁছতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই টেরেসা রেডিওতে মেয়ের সিগন্যাল পাঠাতে গেলে মার্টিন তাকে গোপন মিশন ফ্রাশ হয়ে যাওয়ার ভয়ে আটকে দেয়। টেরেসা ও মার্টিনের মধ্যে কথা কাটাকাটি হলে টেরেসা রাগে মার্টিনকে ধাক্কা দিলে সে নিজেও জাহাজ থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে মার্টিন তাকে মারার জন্য ছেড়ে দেয়। টেরেসা জলে পড়ে গেলে জেভিয়ার তার প্রেমিকাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিলে রিউভেনও তার ছোট মেয়ে ইজাবেলকে নিয়ে জলে লাফ দেয় এবং এইভাবেই তারা বেনেট এবং ডানকানদের থেকে আলাদা হয়ে যায়। তবে ভাগ্যের জোরে বেঁচে গেলেও সে তার পরিবারকে নিয়ে সমুদ্রের অন্যদিকে একটি পাহাড়ে উঠে আসে। এদিকে আমরা দেখতে পাই মোসাসোরাসের হাত থেকে কোনোভাবে বেঁচে বেনেট এবং ডানকানেরা একটি দ্বীপে এসে পৌঁছায়। তবে স্থলে পৌঁছানোর পর হঠাৎ করে একটা স্পাইনোসোরাস পিছন থেকে এসে নিনাকে শিকার বানায় এবং তাকে খেয়ে ফেলে।
বেনেট জানায় সে ইমার্জেন্সি টিমকে তাদের সুরক্ষার জন্য আগে থেকে জানিয়ে রেখেছে। তারা সব সময় রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে নজরে রাখবে বেনেটরা কোথায় আছে। আর যদি বেনেটরা 24 ঘন্টা ধরে একই জায়গায় থাকে তাহলে তারা বুঝবে বেনেট, মার্টিন সহ বাকিরা বিপদে আছে। ফলে তারা লোকেশনে এসে তাদের উদ্ধার করে নিয়ে যাবে। এইবার পালা স্থলের সবথেকে বড় ডাইনোসর টাইটানোসরাসের ব্লাড স্যাম্পল কালেক্ট করার, এবং সেই উদ্দেশ্যেই তারা জঙ্গলের দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই রাতে ইজাবেলের ঘুম ভেঙে গেলে সে দেখে তার সামনে একটা ছোট ইকোলোপাস ডাইনোসর। তাকে দেখে ইজাবেলের মনে হয় খিদে পেয়েছে, তাই ওর কাছে থাকা কিছু চকলেট সেই ডাইনোসরটিকে খেতে দেয় এবং সেই ডাইনোসরটিও চকলেটগুলো খেয়ে অনেক খুশি হয় এবং এভাবে ইজাবেল সেই ছোট্ট ডাইনোসরটিকে নিজের পোষা প্রাণী বানিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সকাল হতে মার্টিনরা বেরিয়ে পড়ে টাইটানোসরাস খোঁজার জন্য। আর এই টাইটানোসরাস যেহেতু তৃণভোজী, তাই এই টাইটানোসরাসের থেকে তাদের বিপদটা খুবই কম এবং এই ডাইনোসরগুলো থাকে এমন জায়গায় যেখানে রয়েছে প্রচুর গাছপালা। তাই হাঁটতে হাঁটতে লম্বা ঘাসের একটা জায়গায় পৌঁছালে তারা বুঝতে পারে টাইটানোসরাসের রক্ত সংগ্রহ করতে তাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এসব ভাবতে ভাবতে খুব সাবধানে এগিয়ে গেলে ডানকান একটা আওয়াজ শুনতে পায় এবং তারা বুঝতে পারে এখানেই টাইটানোসরাস রয়েছে এবং তারা দেখতে পায় তাদের সামনে রয়েছে দুটো বিশাল টাইটানোসরাস ডাইনোসর। তারা যখন নিজেদের কাজে ব্যস্ত ছিল তখন লুমিস নিজের স্বপ্ন পূরণ করার জন্য ডাইনোসরগুলোর কাছে গিয়ে প্রথমবারের জন্য তাদেরকে স্পর্শ করে, কারণ সে ভালোভাবে জানে এরা স্থলের সবথেকে বড় প্রাণী হলেও মানুষ এদের বন্ধু। আর এদিকে সুযোগ পেয়ে বেনেট খুব সহজে টাইটানোসরাসের শরীরে সুচ ঢুকিয়ে ব্লাড স্যাম্পল কালেক্ট করে নেয়। তারা যে মিশনে এসেছিল তার 2/3 এখন সফল হয়ে গেলেও তাদের আকাশে উঠতে থাকা সবচেয়ে বড় ডাইনোসরের রক্ত নেওয়া এখনও বাকি। অন্যদিকে আমরা দেখতে পাই রিউবেন এবং তার পরিবার একটি পাহাড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ জেভিয়ার পাহাড় থেকে পা পিছলে পড়ে গেলে তাকে বাঁচাতে বাকিরাও নিচে পড়লে সামনে একটা নদী দেখতে পাই আর নদীর ওপারে রয়েছে একটি ছোট নৌকা। রিউবেনের পায়ের অবস্থা ঠিক না থাকায় টেরেসা ঠিক করে সে নদীর ওপারে গিয়ে নৌকাটা এদিকে আনবে। তবে সে যখন নদীটা পার হয়ে ওপারে গিয়ে পৌঁছয় তখন সে ওইখানে দেখতে পায় একটি টিরেক্স যেটি সেখানে ঘুমিয়ে রয়েছে। সে একবার ঘুম থেকে উঠলে নিশ্চিত মৃত্যু। তাকে দেখে রিউবেন টেরেসাকে ফিরে আসতে বললেও সে তার কোনো কথা শুনে না এবং সেখানে গিয়ে সে দেখতে পায় যে ওই নৌকাটার খুব বাজে অবস্থা। তবে সেখানে একটা ইমার্জেন্সি র্যাপ্টের ব্যাগ ছিল, সেটা টেনে নৌকার বাইরে এনে র্যাপটা ব্যাগ থেকে বের করে খোলার সময় জোরে আওয়াজ হলে ডাইনোসরটার ঘুম ভেঙে যায়। তবে এটা দেখেও সে মাথা ঠান্ডা রেখে খুব তাড়াতাড়ি র্যাপটা নদীর ওই পারে আনলে সবাই সেটাতে চড়ে নদী পার করতে গেলে জলের আওয়াজ শুনে সেই ডাইনোসরের নজর তাদের দিকে পড়ে এবং ইজাবেলদের পিছু করতে শুরু করে এবং একটি পর্যায়ে সেই ডাইনোসরটি যখন তাদেরকে একদম খেয়েই ফেলবে সেই সময় তারা সবাই একটি পাথরের ভিতরে আশ্রয় নেয় এবং অল্পের জন্য নিশ্চিত মৃত্যু থেকে তারা এবারের মতো বেঁচে ফিরে আসে। এদিকে বেনেট এবং তার টিম মেম্বাররা আকাশের সবচেয়ে বড় ডাইনোসর খোঁজার জন্য পাহাড়ে পৌঁছে গেছে, যার কিছুটা নিচে একটি পাহাড়ের গুহায় সেই ডাইনোসরটি বাসা বেঁধেছে এবং এই ডাইনোসরটির আকার ছিল এবং এই ডাইনোসরটি যেহেতু মাংসাশী প্রাণী তাই এই ডাইনোসরটির থেকে তাদেরকে একটু সাবধানেই ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হতো। তাই তারা প্ল্যান করে যে তারা ডাইনোসর থেকে সরাসরি ব্লাড স্যাম্পল নেবে না, বরং নেবে গুহার মধ্যে থাকা কোনো একটা ডিম থেকে, আর সেটা নিতে নিচে নামবে লুমিস। আমরা দেখতে পাই ক্যাপ্টেন লেকার ও বেনেট দড়ি বেয়ে 500 ফিট উঁচু পাহাড় থেকে নেমে সেই গুহায় পৌঁছলে দেখে সেখানে অনেক কটাই ডিম রয়েছে। লুমিস ডিম থেকে রক্ত নেওয়ার সময় লেকার পাহাড়ের গায়ে পেরেক গুঁজতে থাকে যাতে তারা খুব সহজেই উপরে উঠতে আসতে পারে, কিন্তু তখনই সেই বিশাল ডাইনোসর তার গুহায় ফিরে আসে এবং লুমিস ও বেনেটের উপর ঝাঁপিয়ে পড়লে লুমিসের হাত থেকে স্যাম্পলটা খুব দূরে ছিটকে পড়ে যায়। তাড়াহুড়ার মধ্যে স্যাম্পলটা পাহাড়ের নিচে পড়ে গেলে লুমিস সেটাকে নিতে গেলে দড়ি ছিঁড়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। যদিও তার ভাগ্য ভালো থাকায় সে একটা জলাশয় পড়লে, তবে পাহাড়ের উপরে ওঠার আগে ক্যাপ্টেন লেকার শিকার হয় সেই ডাইনোসরের। যদিও তাকে নিয়ে শোক পালন করার মতো অবস্থা তাদের কারণে নেই। তারা নিচে এসে লুমিসকে জীবিত দেখে খুব খুশি হয় এবং শেষ স্যাম্পলটা সংগ্রহ করে। অবশেষে 3টি প্রাণের বিনিময়ে তারা 3টি স্যাম্পল কালেক্ট করতে সফল হয়। অন্যদিকে আমরা দেখতে পাই রিউবেন ও তার পরিবার একটা ল্যাবে এসে পৌঁছায়, আর এটাই সেই ল্যাব যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। তারা সে ল্যাবে পৌঁছানোর সাথে সাথে মার্টিনরা সেখানে পৌঁছলে বেনের জুতোর ছাপ দেখে রিউবেনের নাম ধরে চিৎকার করলে তাদের দেখা হয়। তবে এখানে মার্টিনকে দেখে টেরেজার প্রচণ্ড রাগে চওড়া হলে মার্টিনের হাতে বন্দুক থাকায় সে কিছুই বলতে পারে না।
ইতিমধ্যে বেনেট তার গোপন রেস্কিউ টিমকে খবর পাঠিয়ে দেয়। হঠাৎ তখন জেনারেটরের মধ্যে আলো জ্বলতে লাগে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই মিউট্যান্ট প্রজাতির বেশ কিছু ডাইনোসর তাদের উপর আক্রমণ করলে রিউবেনের পরিবার ল্যাবের একটি রুমে আশ্রয় নেয় এবং বাকিরা যেদিকে পারে পালায়। ততক্ষণে ডাইনোসরটা তাদের দিকে তেড়ে মার্টিনকে গাড়ির নিচ থেকে বের করে আছড়ে ফেলে দেয়। এদিকে রিউবেনের পরিবার যেখানে ছিল সেখানে আরেকটা ডাইনোসর চলে আসলো। রিউবেন সবাইকে নিয়ে একটি সুড়ঙ্গের মধ্যে পালায় এবং এখানে ডানকান আর লুমিস একটি সুড়ঙ্গ খুঁজে পায় যেটা একটা সমুদ্র অব্দি যায় এবং সেখানে একটা নৌকা বাঁধা আছে। তবে ইতিমধ্যে তাদেরকে বাঁচাতে সেখানে রেস্কিউ টিম চলে আসলে লুমিস একটি ফ্লেয়ার গান দিয়ে সেই রেস্কিউ টিমকে সিগন্যাল দেয়। তখনই ল্যাবের সব থেকে বিপজ্জনক আবিষ্কার ডিরেক্স এসে সেই রেস্কিউ টিমের হেলিকপ্টারটিকে ধ্বংস করে দেয় এবং তাতে ল্যাবে আগুন লেগে গেলে প্রাণ বাঁচানোর জন্য ডানকান, বেনেট, লুমিস ম্যানহোলের মধ্যে প্রবেশ করে এবং যেখানে আগে থেকে রিউবেনের পরিবারও লুকিয়েছিল তারা রিউবেনদের সাথে কথা বলে ঠিক করলো যে এই সুড়ঙ্গ বরাবর সমুদ্রের দিকে যাবে। এদিকে মার্টিন কাউকে কিছু না বলে স্যাম্পলগুলো নিয়ে গাড়ি করে সমুদ্রের দিকে যেতে থাকলে ডিরেক্স তাকে শিকার বানায়। তবে ব্লাড স্যাম্পলের ব্যাগটা তার হাত থেকে ছিটকে সুড়ঙ্গের মধ্যে থাকা একটি লোহার দরজার বাইরে চলে যায়। মার্টিন ছাড়া বাকিরা সুড়ঙ্গ থেকে লোহার গেটের সামনে পৌঁছয় যেটা কন্ট্রোল প্যানেল দিয়ে লক করা ছিল। ইজাবেল যেহেতু বাচ্চা মেয়ে তাই সে দরজার বিলের ফাঁক দিয়ে বেরিয়ে এসে সেই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে গেটটা খুলে দেয়। এতে সবাই ফ্রি হয়ে গেলেও ততক্ষণে ডিরেক্সও সেখানে চলে আসে এবং ততক্ষণে তারা মার্টিনের কাছে থাকা স্যাম্পলের ব্যাগটা খুঁজে সমুদ্রের ধারে সে নৌকায় পৌঁছায়। ততক্ষণে ডিরেক্স ইজাবেলের উপর হামলা করতে এলে ডানকান তার জীবনের পরোয়া না করে একটি ফ্লেয়ার গান নিয়ে সেই ডাইনোসরটিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ডিরেক্স ইজাবেলকে ছেড়ে ডানকানের পিছু করে। বেনেট এই সুযোগে নৌকা চালু করে ডিরেক্সের হাত থেকে সবাইকে নিয়ে বেঁচে যায়। তবে বেনেট যখন এখানে ভাবতে থাকে যে তাদেরকে বাঁচানোর জন্য ডানকান নিজের জীবন দিয়ে দিয়েছে তখনই তারা দূরে একটি ফ্লেয়ার গান দেখতে পায়। আসলে ডানকান ডিরেক্সের হাতে মারা যায়নি এবং সে এই ফ্লেয়ার গানের সিগন্যাল দেখে বুঝতে পারে যে সে এখনও জীবিত এবং তাকে উদ্ধার করলে তারা সবাই মিলে ফিরে আসতে থাকে শহরের দিকে। আর এদিকে বেনেট এবং লুমিস সিদ্ধান্ত নেয় তারা ডাইনোসরের ব্লাড স্যাম্পলগুলো মার্টিনের কোম্পানিকে দেবে না, বরং তারা সেই স্যাম্পলগুলো দিয়ে ওষুধ বানিয়ে তা কোনো পেমেন্ট ছাড়াই পৃথিবীর সবের জন্য উন্মুক্ত করে দিবে, যাতে এই ওষুধগুলো শুধু বড় লোকদের জন্য না বরং সবার কাছে পৌঁছায়। আর এই ঘটনার সাথে শেষ হয় আজকের অ্যাডভেঞ্চার মুভি জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ। তো বলুন বন্ধুরা, আজকের এই অসাধারণ কনসেপ্টের ডাইনোসর ফ্র্যাঞ্চাইজির সিনেমাটি আপনাদের সবার কেমন লেগেছে? ওয়েল, আমার কাছে কিন্তু এই সিনেমাটি পার্সোনালি অনেক 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 বেশি ভালো লেগেছে, যে কারণে এই সিনেমাটি আপনাদের সামনে এক্সপ্লেন করা। তো এরকম আরও মজাদার মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এর পরবর্তীতে আপনারা কোন সিনেমাটি দেখতে চান। আমি অবশ্যই সেই সিনেমাটিকে এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। Until then, take care. Bye bye.